একটি ক্লাসই যথেষ্ট। এই একটি ক্লাস করার পর আপনাকে আর কোনো দিনই রিঅ্যারেঞ্জ পড়তে হবে না এবং রিঅ্যারেঞ্জের যত প্রবলেম আছে সব কিছু আপনার সলভ হয়ে যাবে এবং রিঅ্যারেঞ্জে আপনি আউট অফ 10ই পাবেন, অর্থাৎ 10 মার্কে 10 মার্কই পাবেন। এই একটি ক্লাস দেখার পরেই আপনি ইংরেজির জাহাজ হয়ে উঠবেন, অথবা এই একটি ক্লাস দেখার পরেই আপনি ইংরেজিতে গোল্ডেন প্লাস পাবেন। এই কথাগুলো যদি আমি বলি তাহলে নিতান্তই ভুল বলা ছাড়া আর কিছু না, এবং এগুলো শুধুমাত্র আমার এই ভিডিওটাতে ভিউই আনতে পারে, কিন্তু এটা দিয়ে আপনার বিন্দু মাত্র উপকার হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি না চাবেন আমি ইংরেজির জাহাজ হইলেও আপনাকে কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। সো গাইস, এগুলো কথা ফেলে দিচ্ছি। আই এম ওমর ফারুক খান অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ গ্রামার স্কিল। ইংলিশ গ্রামার স্কিলের আজকের সিরিজটিতে আমি আলোচনা করছি রিয়ারেঞ্জ নিয়ে। যারা জিএসসি এসএসসি অথবা এসএসসির স্টুডেন্ট আছেন তারা ডেফিনেটলি রিয়ারেঞ্জ বিষয়টা কি সেটা সম্পর্কে জানেন। রিয়ারেঞ্জ হচ্ছে একটা এলোমেলো গল্পকে সঠিকভাবে সাজিয়ে লেখা। এক্ষেত্রে আমরা 3 ক্যাটাগরির হচ্ছে রিয়ারেঞ্জ পেতে পারি। প্রথম ক্যাটাগরি হচ্ছে ব্যক্তি জীবনী, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, রবিনসন ক্রুশো, আরও যারা মহামানব ছিল যেমন তৈমুর, এই ধরনের গল্পগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি ব্যক্তি জীবনীর রূপে। দেন 2 নাম্বার যেটা পাচ্ছি, 2 নাম্বার হচ্ছে কি আপনার কোনো ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক বিষয়, সেটা কেমন বা হচ্ছে যেগুলো আমরা প্রতিনিয়তই শুনে আসছি, ছোটোবেলা থেকে গল্প আকারে শুনে আসছি, রূপকথার গল্প টাইপসের, এই ধরনের কিছু। যেমন আপনি বলতে পারেন হচ্ছে হিয়ার অ্যান্ড টর্টুইসের গল্প, অথবা বলতে পারেন হচ্ছে এ থার্স্টি ক্রোর গল্প। যারা স্টুডেন্ট আছে তারা ডেফিনেটলি বুঝতে পারছেন আমি কি বলছি। আর দেন হচ্ছে 3 নাম্বার আরেকটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে সমসাময়িক বিষয়গুলোর উপর। সেটা কেমন আপনার হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথবা হতে পারে হচ্ছে আপনার করাপশন, অথবা হতে পারে হচ্ছে গণতন্ত্র, এরকম, অথবা ডাউরি সিস্টেম। এই যে সমসাময়িক বিষয়গুলো আছে এগুলোর উপরে কিন্তু হচ্ছে রিয়ারেঞ্জ হতে পারে। যদিও এগুলো খুব কম দেখা যায়, তারপর আমি বলবো না যে এগুলো আপনাকে পড়তে হবে না, একটু ধারণা তো রাখতেই হবে কোনো কারণে যদি চলে আসে যাতে আমি লিখতে পারি। সো ফার্স্ট আমি যে বিষয়টা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটা স্ট্রাকচার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যক্তি জীবনীর ওপর। ব্যক্তি জীবনী যদি আসে, আমি এই স্ট্রাকচারটা তাদের জন্য বা সেই সিচুয়েশনের জন্য বলছি যখন আপনি এমন একটা ব্যক্তির জীবনী আসলো যেটা আপনি কখনো পড়েননি, একেবারে একবারে আপনার মাথাতেই নাই বা আপনি কখনোই পড়েননি, এরকম হয়েই থাকে যে আমি আমার সিলেবাসভুক্ত পড়াগুলো অবশ্যই পড়েছি, দেখা যাচ্ছে তার বাইরে থেকে কোনো একটা কোশ্চেন সংযোজন করা হয়েছে বা অ্যাড করে দেওয়া হয়েছে, কোশ্চেন এসেছে। সেক্ষেত্রে আপনার কি যারা কোশ্চেন তৈরি করেছে তারা কিন্তু এর রেসপন্সিবিলিটি নেবে না যে আপনার হচ্ছে সিলেবাসের বাইরে থেকে আসছে। তো এটার জন্য আপনাকে ধারণা রাখতেই হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট ধারণা রাখতে হবে। সেক্ষেত্রে আমি স্ট্রাকচারটা দিচ্ছি, তো এই স্ট্রাকচারটা ফলো করবেন, অবশ্যই করবেন, আমি করতে নিষেধ করব না, কিন্তু ঘটনা হচ্ছে প্রকৃত কিভাবে আপনি রিয়ারেঞ্জ পড়লে আপনাকে কোনো দিন পড়তে হবে না সে বিষয়টাতে পরে আসছি। সো ফার্স্ট যখন ব্যক্তি জীবনী করছি তখন আপনাকে ফার্স্ট যেটা নজর রাখতে হবে, ফার্স্টে একটা নাম চলে আসবে। সেটা কীরকম, যেমন আমরা বলি রবিনসন ক্রুশো ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, রবিনসন ক্রুশো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। সো এরকম নামের একটা বিষয় ফার্স্ট আপনাকে যেটা করতে হচ্ছে, নামটাকে খুঁজে বের করতে হচ্ছে, এবং কোনো না কোনো স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই নামটাও সেখানে ইনক্লুড করা আছে। 2 নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জন্ম পরিচয়, তিনি কোনো না কোনো জায়গায় জন্মগ্রহণ করেছেন, কত সালে করেছেন সেই বিষয়টা কিন্তু আসবে। অর্থাৎ প্রথমে আমার গেল হচ্ছে নাম বা পরিচয়, দেন দ্বিতীয়টা আসছে হচ্ছে জন্ম বা জন্মর সাল, এরকম কিছু। সো 3 নম্বরে আমরা পাচ্ছি পেশাটা তিনি কোথায় করেছেন, দেন তার হচ্ছে পেশার লাইফটা কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এই বিষয়গুলো কিন্তু সংশ্লিষ্ট হতে পারে। দেন হচ্ছে পরেরটা পাচ্ছি হচ্ছে তার কিন্তু বৈবাহিক জীবনটাও আসতে পারে, দেন তার বৈবাহিক জীবনটা, দেন তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে তার ছেলে মেয়ে সংক্রান্ত যে বিষয় যদি থাকে সেটা দিতে পারি। দেন আমরা পেতে পারি তার হচ্ছে অসাধারণ কাজগুলো কোনগুলো, অথবা তিনি কোনো বিশেষ বই লিখেছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে গীতাঞ্জলি, এই ধরনের বড় বড় কোনো বই লিখেছেন বা অসাধারণ কোনো কাজ করেছেন সেগুলো। দেন ওই কাজের ভিত্তিতে তিনি কোনো পুরস্কার পেয়েছেন, যেমন নোবেল পুরস্কার, এইটা সেটা বা বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন সেইটা। দেন হচ্ছে তিনি কোনো রোগ আক্রান্ত হয়ে বা কোনোভাবে মারা গিয়েছেন, সে মারা যাওয়ার বিষয়টা, দেন তাকে শ্রদ্ধাঞ্জলি করা হলো, এই বিষয়টা। এখন কথা হচ্ছে এইটা তখনই ইউজ করবেন যখন আপনি রিয়ারেঞ্জ লিখছেন, ওই রিয়ারেঞ্জটা লিখছেন যেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। কিন্তু আপনি যদি বলেন যে না আমি প্রপার একটা বিষয় চাই, প্রপারভাবে পড়তে চাই, তাহলে বলবো ভাই ডেফিনেটলি এটা আপনার জন্য নয়।
আমি আমার লাইফের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমি পড়াইতাম বা নিজে স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি স্টুডেন্টরা কীভাবে পড়ে। প্রথমে হবে 3 নাম্বার, তারপর 7 নাম্বার, তারপরে 6 নাম্বার, তারপর 4 নাম্বার, তারপর 2 নাম্বার, এভাবে মুখস্থ করে। আপনি যদি এইভাবে মুখস্থ করেন তাহলে বলবো আপনার জন্য রিয়ারেঞ্জ একদম হার্ড একটা টপিকস এবং কোনো দিনই আপনার দ্বারা রিয়ারেঞ্জ হবে না। অর্থাৎ আমি যখন স্টুডেন্ট ছিলাম দেখা যাচ্ছিলো যারা JSC SSC বা SSC স্টুডেন্ট আছে, যদি রিয়ারেঞ্জ আপনাকে কমন পেতে হয় তাহলে 200 থেকে 250 রিয়ারেঞ্জ করতে হবে। এখন 200 থেকে 250 রিয়ারেঞ্জ কি মাথায় রাখা আসলে পসিবল? ইম্পসিবল, আসলে সম্ভব নয়। কিন্তু সম্ভব, কীভাবে সম্ভব সেটা বলছি। যেহেতু আমরা বাঙালি, আমরা এই রিয়ারেঞ্জের ইংরেজিটাকে বাংলার সাথে মিশ্রিত করে ফেলবো, অর্থাৎ সেটাকে বাংলিশে রূপান্তরিত করব। বিষয়টা কি, বাংলিশটা হচ্ছে ইংরেজি আর বাংলার মিশ্রিত একটা রূপ। এটা কিভাবে আমরা আমি যদি এখন আপনাকে একটা বাংলা গল্প শোনাই, ডেফিনেটলি আপনি গল্পটার 80% মাথায় নিতে পারবেন। অর্থাৎ আমি যে 100% গল্পটা বললাম, প্রথম কথা শোনাতেই আপনি 80% আপনার মাথায় ধারণ করতে পারবেন। আমি এখনই একটা ইংরেজি গল্প আপনাকে বলি, আপনি 25%ও বা 20%ও মাথায় ধারণ করতে পারবেন না। একবার ব্যালেন্সটা দেখেছেন, কোথায় 80%, কোথায় 20% আপনি পাইলেন। তো এখন কথা হচ্ছে, এই প্রমাণটা আপনাকে এইভাবে দিতে চাচ্ছি, আপনাকে আমি ইংরেজি গল্পটাই শোনাবো কিন্তু বাংলাতে, এবং সেটাতে কাজও হবে এবং আপনি 80%ই মনে রাখতে পারবেন। সো চলে যাওয়া যাক এমন একটা বিষয় নিয়ে আজকের আলোচনায়। এমন একটা রিয়ারেঞ্জ আমি তুলে ধরবো এবং আপনাকে প্রুভ করে দেবো আসলে কিভাবে পড়লে আপনাকে কোনো দিন রিয়ারেঞ্জ পড়তে হবে না, কিভাবে পড়লে আপনার রিয়ারেঞ্জটা অনেকটা সময় ধরে আপনার মাথায় থাকবে। আপনি 1 2 3 4 5 বা একের পর 5 একের পর 7 এইভাবে পড়বেন, এই পদ্ধতিটাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। আমরা আজকের আলোচনায় নিয়ে আসছি হচ্ছে রবিনসন ক্রুশো। সো রবিনসন ক্রুশোর লাইফটাকে কেমন ছিল সেটা আগে বলি। রবিনসন ক্রুশো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। দেন তিনি শৈশবকাল থেকেই চাইতেন হচ্ছে নাবিক হওয়ার জন্য, কিন্তু তার বাবা কখনো এই ধারণাটা পছন্দ করতো না। তার বাবা চাইতো না সে সমুদ্রে যাক, সে চাইতো সে হচ্ছে আইন বিষয়ে লেখাপড়া করাতে। মানে রবিনসন ক্রুশোকে তার বাবা চাইতো যে সে আইন বিষয়ে লেখাপড়া করুক। রবিনসন ক্রুশোর এই বিষয়টা কিন্তু পছন্দ ছিল না। সে কী করলো, একদিন বাসা থেকে পালাই গেল। দেন সে কী করলো, একটা জাহাজের সাধারণ কেবিন বয় হলো। কয়েক বছরের মধ্যেই সে একটা অভিজ্ঞ নাবিকে পরিণত হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, একদা সমুদ্রে ঝড় উঠলো এবং তার যে জাহাজটি ছিল সেটা কিন্তু পানিতে ডুবে গেল। এখন বলেন তো ভাই, আপনি কি আমার বাংলা গল্পটা বুঝতে পেরেছেন? আমি যদি বলি, যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনেছেন 100% তারা সম্পূর্ণ বাংলাটাই মাথায় রাখতে পেরেছেন। হয়তো বা 2-1টা বিষয় এদিক সেদিক হতে পারে। এখন আমি ফার্স্ট বিষয়টা কি বলেছিলাম? ফার্স্ট বিষয়টা বলেছিলাম রবিনসন ক্রুশো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। রবিনসন ক্রুশো ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। আপনি কিন্তু অলরেডি খুঁজে পেয়ে যাবেন ইংরেজি লাইন, এখন সেটা যেখানেই থাকুক না কেন। আপনি রবিনসন ক্রুশো এটা 3 নাম্বারে পড়েছিলেন, কিন্তু এটা 7 নাম্বারই দিয়ে দিল। কোনো প্রবলেম আছে? 7 নাম্বারে কেন, ৭৪ নাম্বারে দিলেও আপনার প্রবলেম হবে না, কারণ আপনি বাংলাটা জানেন। বাট হচ্ছে রবিনসন ক্রুশো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, যার ইংরেজিটা হচ্ছে রবিনসন ক্রুশো ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। সো খুঁজে পাওয়া কিন্তু পসিবল, এবং আপনাকে পড়তে হবে না, আপনি বাংলাটা মাথায় রাখেন। 2 নম্বর বিষয়টা কী ছিল, তিনি শৈশবকাল থেকেই নাবিক হতে চেয়েছিলেন। দেন 2 নম্বরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হি ওয়ান্টেড টু বি আ সেলর। সে নাবিক হতে চেয়েছিল ফ্রম হিজ বয়হুড, তার শৈশবকাল থেকেই তিনি নাবিক হতে চেয়েছিলেন। সো 3 নম্বরে আমরা কি পাচ্ছি? 3 নম্বরে বাংলাটা পাচ্ছি হচ্ছে তার বাবা কখনোই চাইতো না সে সমুদ্রে যাক। হিজ ফাদার ডিড নট ওয়ান্ট, তার বাবা চাইতো না দ্যাট যে হি শুড গো টু সি, সে সমুদ্রে যাক, তার বাবা এটা চাইতো না। তো আমরা ফার্স্ট পাইলাম কি, রবিনসন ক্রুশো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, তিনি হচ্ছে ছোটোবেলা থেকেই নাবিক হতে চেয়েছিলেন। 3 নম্বরে পাইলাম হচ্ছে তার বাবা কখনোই চাইতো না যে সে সমুদ্রে যাক। দেন 4 নম্বরের বিষয়টা কী হয়? 4 নম্বরের বিষয়টা হচ্ছে তার বাবা চাইতো তাকে আইন বিষয়ে পড়াতে। হিজ ফাদার ওয়ান্টেড হিম, তার বাবা ওয়ান্টেড চাইতো হিম তাকে টু স্টাডি ল, আইন বিষয়ে পড়াতে চাইতো। এখন কথা হচ্ছে তার এই বাবার ধারণাটা তার পছন্দ ছিল না। পরের লাইন, হি ডিড নট লাইক, তিনি পছন্দ করতেন না দ্য আইডিয়া, এই ধারণাটা পছন্দ করতেন না। কে কার ধারণা পছন্দ করতেন না? রবিনসন ক্রুশো তার বাবার ধারণা পছন্দ করতেন না। তার বাবা যে তাকে হচ্ছে আইন বিষয়ে পড়াতে চেয়েছিল, এই ধারণাটা তিনি পছন্দ করতেন না। হি রিয়ান অ্যাওয়ে, তিনি পালিয়ে গেলেন ফ্রম হোম, বাড়ি থেকে ওয়ান ডে, একদিন তিনি বাসা থেকে পালিয়ে গেলেন। সো এটা কিন্তু পরের লাইন। দেন তারপরের লাইন কি হচ্ছে, তিনি হচ্ছে একটি জাহাজের কেবিন বয় হলেন। হি বিকাম, তিনি হয়েছিলেন এ কেবিন বয়, একটা কেবিনের বালক হয়েছিলেন। অন আ সেলিং শিপ, একটি বাণিজ্যকৃত জাহাজের
কেবিনের হচ্ছে হচ্ছে কি হলেন, একজন কেবিন বয় হলেন। কয়েক বছরের মধ্যেই তিনি খুব চতুর এবং দক্ষ একজন নাবিকে পরিণত হলেন। তিনি হলেন এ ক্লেভার সেলর, একজন দক্ষ নাবিক। ইন আ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে একজন দক্ষ নাবিকে পরিণত হলেন। দেন পরের লাইনটা কি? পরের লাইনটা হচ্ছে একদা সমুদ্রের ঝড় উঠল, তার ভ্রমণকালে ঝড় উঠল। তো ওয়ান্স একদা এ স্ট্রম, একটি ঝড়, অ্যারোস উঠেছিল ইন অন অফ দ্য ভিগোয়েস, অর্থাৎ হচ্ছে তার ভ্রমণকালে ঝড় উঠেছিল। দেন ফাইনালি আমরা লাস্ট যে লাইনটা বলতে পারি, তাদের জাহাজটি পানিতে ডুবে গিয়েছিল। সো তার ইংরেজিটা কি হচ্ছে? ইট ড্রপ, এটা ডুবে ফেলেছিল বা ডুবে দিয়েছিল দ্য শিপ, তাদের জাহাজটিকে, ওয়ান টু আ স্যান্ড ব্যাঙ্ক, অর্থাৎ হচ্ছে বালির ভিতর এটাকে ডুবিয়ে দিয়েছিল, অর্থাৎ হচ্ছে সমুদ্রের, এবং এটা ডুবে গিয়েছিল এবং সমুদ্রের বালির ভিতরে আটকে গিয়েছিল, এই ধরনের বিষয়টা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে হচ্ছে আজকের ক্লাসটি করলাম, এভাবে আপনি বাংলা বিষয়টাকে মাথায় নিয়ে পর্যায়ক্রমে হচ্ছে ইংরেজিটাকে হচ্ছে তার সাথে মেশানোর চেষ্টা করুন। দেখুন, এভাবে 2বার 3বার পড়লেই কিন্তু আপনার আর ওটা পড়তে হবে না। এবং অ্যাটলিস্ট আপনি যদি হচ্ছে জিএসসি বা এসএসসি বা এসএসসি স্টুডেন্ট হন, আমি আশা রাখছি ওই ইয়ারে অন্তত আপনাকে আর কখনো পড়তে হবে না। সো এইটাই হচ্ছে বেস্ট একটা ট্রিক্স এবং বেস্ট একটা বিষয়। এইভাবে যদি আপনি পড়েন, আপনাকে রিয়ারেঞ্জ পড়তে হবে না। আর যে বাকি যে বিষয়গুলো থাকলো, যে বিষয়গুলো বললাম, এগুলো কোনোটাই উপযুক্ত নয়। অর্থাৎ আপনাকে পড়তে হবে, পড়তেই হবে এবং পড়তেই হবে। পড়ার মধ্য দিয়েই আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সো যা হোক, আজকে হচ্ছে রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করলাম পর্যায়ক্রমে, যেহেতু সামনে হচ্ছে আমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা আছে। তো এসএসসির যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা সহায়ক ভূমিকা রাখবে ইনশাল্লাহ, এটা আশা রাখছি। সো আজকের মতো এখানেই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে একটি বিষয় বলতে চাই। আমি খুব রিসেন্ট জিএসসি এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য আমি ক্লাসের সিরিজ শুরু করব, অর্থাৎ ফার্স্ট পেপার থেকে শুরু করে গ্রামেটিক্যাল অংশগুলো তাদের হচ্ছে মানে সিলেবাস ভিত্তিক ধীরে ধীরে ক্লাস করানো শুরু করব। যারা আমার সাথে এখানে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হবেন, এবং আমি আশা রাখছি যারা রেগুলারলি এই সিরিজগুলোর 3 মাস বা 4 মাসের যে ক্লাসগুলো দেবে, এগুলো যদি কন্টিনিউয়াসলি আপনি করেন, আপনাকে কখনো ইংরেজিতে 100% আপনি ইংরেজিতে একজন দক্ষ হবেন এবং A+ আপনার জন্য 100% নিশ্চিত হয়ে যাবে। সো আজকের মতো এখানেই চলে যাব। তবে চলে যাওয়ার আগে এটুকু বলতে চাই, আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন বা আমার কনভারসেশন বা আলোচনা যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনারা কোন বিষয়ে ক্লাস চান সে বিষয়ে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি সে বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমার ভিডিও থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন, সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করবেন। সো আজকের মতো এখানেই চলে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।